নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেলের নতুন এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিহারের ভোট ঠিক এই সময় কোন অবস্থায় আছে। নীতিশ কুমারের শেষ ইনিংস কি পরিসমাপ্ত হতে চলেছে, নাকি বিজেপি অন্য চাল দিয়ে তাদের মুখ্যমন্ত্রীকে সামনে দাঁড় করাবে, নাকি বিহারে পরিবর্তনের হাওয়া বইছে? তেজস্বী যাদব, যাকে মহাগঠবন্ধন বা ইন্ডিয়া ব্লক যাই বলুন না কেন, আমরা চলতি কথায় বাংলা কথায় মহাজোট বলি, তারা সরকার গড়বে এবং তেজস্বী মুখ্যমন্ত্রী হবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। তার আগে দর্শক বন্ধুদের অনুরোধ করি, যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্য করে সাবস্ক্রাইব করুন। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, কারণ আমার দীর্ঘ 37 বছরের যে সাংবাদিক লব্ধ প্রতিষ্ঠা এবং দীর্ঘদিন আমি বিহারে ছিলাম, পাটনায় ছিলাম, ওভারঅল অবিভক্ত বিহারের ব্যুরো চিফ ছিলাম। ওই একেবারে সহরসা, মাধেপুরা থেকে শুরু করে কোথায় আওরঙ্গাবাদ, জাহানাবাদ করে একেবারে হাজারিবাগ, রাঁচি, সব সারা বিহার ঘুরতাম, দৌড়ে বেড়াতাম অন্তত 3 বছর ধরে। এছাড়া বিহারের ইলেকশন প্রায় 5-6টি ইলেকশন আমি কভার করেছি, লোকসভা বিধানসভা মিলিয়ে। তার যে অনুভব, অর্থাৎ আমার যে অভিজ্ঞতালব্ধ জ্ঞান, এবং প্রতিদিন আমি সেখানকার সাংবাদিক নেতা মন্ত্রীদের সাথে মোটামুটি এখনো যোগাযোগ রক্ষা করি, তার যে অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের বিহার ইলেকশনে কি হতে চলেছে সেটা বলার ব্যাখ্যা করছি। অনেকেই সোশ্যাল মিডিয়ায়, তাদের ইউটিউবে এই নিয়ে বলেন, কিন্তু তাদের অনেকেরই বিহারের অভিজ্ঞতা নেই। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি চেষ্টা করছি বাস্তব, একদম গ্রাউন্ড জিরোর কি অভিজ্ঞতা আপনাদের বলার। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা নিয়মিত দেখতে পান। বিহারে ভোটাররা দুটি ভাগে বিভক্ত। নতুন প্রজন্মের ভোটাররা নীতিশ কুমারে ক্লান্ত, তারা পরিষ্কার বলছে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। এবং সেই যা সার্ভে হয়েছে, আজ তাকে লালন টপ বলুন, অন্যান্য চ্যানেল বলুন, প্রাথমিক সার্ভেতে উঠে এসছে বিহারে যাদের বয়স 40 বছরের নিচে ভোটার, বা 45 বছরের নিচে, 40 বলা চলে, তারা পরিবর্তনের পক্ষে বিরাটভাবে দাঁড়িয়েছে। আমরা একটা ছোট্ট ক্লিপিং দেখাবো, যে আরজেডির যে সভায়, যেখানে তেজস্বী বক্তা, মধ্য বিহারের কি প্রচন্ড পরিমাণে ভিড় হচ্ছে আপনারা দেখুন। আপনারা দেখলেন আরজেডির সবাই কি প্রচন্ড রকম ভিড় হচ্ছে। এবং তেজস্বী যাদব যবে থেকে তাকে মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস মেনে নিয়েছে, সিপিআইএমএল লিবারেশন এবং অন্য লেফট পার্টিরা মেনে নিয়েছে, মুকেশ সাহানি মেনে নিয়েছে, মুকেশ সাহানিকে ঘোষণা করা হয়েছে, তার মালার যদি মুকেশ সাহানিকে, যে ডেপুটি সিএম হবে। এবং মোটামুটি একটা হিন্টস দিচ্ছেন তেজস্বী, তারা ক্ষমতা এলে কোনো মুসলিমকেও ডেপুটি সিএম করা হবে। তারপর থেকে তেজস্বী যাদব সরকারি কর্মচারীদের বেতন, যারা আধা সরকারি, তাদের পেনশন, পঞ্চায়েত কর্মীদের পেনশন, মহিলাদের আরও বেশি কি করে আর্থিক সাহায্য দেওয়া যায়, তার পাশাপাশি বিহারে মানুষ যে অন্য জায়গায় কাজে যায়, যেটা পলায়ন বলা হয়, যেটা নিয়ে প্রশান্ত কিশোর তার জনসুবিধা পার্টির প্রধান অভিমুখ করেছে, যে বিহারের এমনি শিক্ষিত মানুষের হার কম, এডুকেশনের অবস্থা ভালো নয়, এবং যারা শিক্ষিত মানুষ তারা বিহার ছেড়ে চলে যাচ্ছেন। সেই পলায়ন আটকাতে ইন্ডাস্ট্রি করা, শিল্প আনা, আইটি হাব করা ইত্যাদি প্রতিশ্রুতি তেজস্বী দিচ্ছেন। এবং সত্যি সত্যি বলতে কি, ইয়াং জেনারেশন প্রাথমিক সার্ভেতে বলছে তারা তেজস্বীর প্রতি ভয়ঙ্করভাবে ভোট করতে চলেছে, ইররেসপেক্টিভ অফ অল ক্যাটেগরি, অর্থাৎ শুধু যাদব, মুসলিম, দলিত, ওবিসির এই সেকশনটা নয়, তার সাথে আপার কাস্ট ভোট ব্যাংক, অর্থাৎ ব্রাহ্মণ, ভূমিহার বা বানিয়া যারা জাতের রয়েছে, সাধারণ যাদের বলা হয়, তারা পর্যন্ত তেজস্বীকে ভোট করছেন বলে প্রাথমিকভাবে সমীক্ষায় উঠে এসেছে। অন্যদিক থেকে লাস্ট বিহারের যে লোকসভা 2024 এবং 2021-এর যে বিধানসভা, তার ট্র্যাক রেকর্ড দেখে নীতিশ কুমার বুঝতে পেরেছিলেন
যে মুসলিমদের যে ভোট সেই ভোটটা কিন্তু তার ট্রাম্প কার্ড হচ্ছে। এবং লাস্ট হিসেব মতো 5.5% বেশি মহিলা ভোট করছে পুরুষদের থেকে। এটা বিহারের নতুন সিগনিফিকেন্ট। 1952 সালে সবচেয়ে কম ভোট দিত এবং মহিলারা। এবং আজকের দিনে আপনারা শুনলে অবাক হবেন যে নরেন্দ্র মোদী এত গর্ববোধ করেন, তার গুজরাটে মুসলিমদের মহিলাদের ভোট পার্সেন্টেজ পুরুষদের তুলনায় সারা ভারত দেশে সবচেয়ে কম। সেখানে বিহার অন্যতম ওপরের দিকে, 5.5% মহিলা বেশি ভোট করেন। এবং ওই মহিলা ভোটারদের সন্তুষ্ট করার জন্য শরাববন্দি অর্থাৎ মদ বিক্রয় প্রকাশ্যে এবং তার খাওয়া দাওয়া মদ খাওয়ার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন নীতিশ কুমার, যদিও রাজস্বে প্রচুর ক্ষতি হয়েছিল তার জন্য। এবং এই মহিলাদের জন্য তিনি ভোটের ঘোষণার ঠিক আগে, আপনাদের মনে আছে আমরা এটা নিয়ে এপিসোড করেছিলাম, যে মহিলা স্বনির্ভর যে যোজনা, সেই যোজনা ঘোষণার করেই আগেই তাদের অ্যাকাউন্টে 10,000 করে টাকা, 2 লক্ষ টাকা মোট দেওয়া হবে, সেই ঘোষণা নীতিশ কুমার করে দেন। এবং এই মহিলা ভোটারদের উপর নির্ভর করেই বিজেপি এবং নীতিশ কুমার এই ভোটে জিততে চাইছে। উল্টো দিক থেকে তেজস্বী যাদব বারবার বলছেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে বিহারে ইন্ডাস্ট্রি স্থাপন করবেন, এডুকেশনের জায়গা দেবেন এবং বেকার সমস্যার সমাধান করবেন, যেটা আজকের দিনে বিহারের সবচেয়ে বেশি জরুরি। আসলে এত মিথ্যে কথা বিজেপি বলছে এই ভোটটা জেতার জন্যে, যেটা খুব হাস্যকর। প্রথমে আমরা বলি যে এই ছট পুজোর সময় 12,000 ট্রেন চালানোর কথা কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন। 12,000 তো দূরস্থান, 120টা আলাদা করে স্পেশাল ট্রেন চলেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিহারে যারা ছট পুজোর জন্য এসছেন ট্রেন যাত্রীদের কি অবস্থা, আপনারা ভিডিওটি দেখুন। अपने घर पहुंचने की जद्दोजहद में लगे हुए हैं। कहाँ से आ रहे हैं आप? राजस्थान से, लालगढ़ से। हाँ, कितनी देर से बैठे ट्रेन में? 24 घंटे बैठे। 24 घंटे इसी जगह पे बैठे हो जब से? हाँ। हिल नहीं पा रहे हो? नहीं, अभी तक बाथरूम भी नहीं करने गए। बाथरूम भी नहीं गए? तो क्या बाथरूम में भी लोग बैठे हुए हैं? डर से पानी भी नहीं पीता हूँ उतरने के लिए, जगह भी नहीं है उतरने के लिए इधर से। पानी भी नहीं है कुछ है? हालात बहुत खराब है। बहुत खराब है। सरकार तो कह रही है कि हमने बढ़िया व्यवस्था करी है, लोग आराम से जाएंगे। तो यही तो आराम से जा रहा है ना। ये आराम है। देखिए हाँ। इनका कहना है कि ये आराम है, और ये आराम किस तरीके का है ये भी, यानी कि दिल पे पत्थर रख के इन्होंने इस परेशानी को आराम बताया है। आप कहाँ से आ रहे हैं? जम्मू से। हैं? जम्मू से आ रहे हैं। जम्मू से? दूसरी कितनी देर से ट्रेन बैठे हो ट्रेन में? हो गया कोई 24 घंटा। 24 घंटे। सेम हालात आपके भी? बाथरूम वगैरह जा पा रहे हो? नहीं नहीं नहीं, कहीं कुछ खाना नहीं, पीना पानी? कहीं कुछ नहीं। আপনারা এই ভিডিওটি দেখলেন। এর পরে আর একটা ভিডিও আমরা দেখাবো যে আসলে বিহারে বিজেপির হাতে দ্বিতীয় কোনো তাস নেই ঘুষপেটিয়া রোহিঙ্গা বিদেশি নাগরিক বলা ছাড়া। অথচ এসআইআর যে হয়েছে সেই এসআইআরে 1,000 কজন সামথিং লোকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বিদেশি নাগরিক বলে। 390 জন, মাত্র 390 জন চিহ্নিত হয়েছে। তার মধ্যে অনলি 76 জন মুসলমান, অর্থাৎ বিদেশি মুসলিম রোহিঙ্গায় যে ভরে গেছে বলে যে অভিযোগ বারবার তোলা হচ্ছিল, সেই অমিত শাহ যে তুলছেন সেই অভিযোগ যে কত অসার সেটা স্পষ্ট। অমিত শাহ কিন্তু সেই ঘুষপেটিয়া 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 বলেই চলেছেন। কি বলছেন অমিত শাহ আপনারা শুনুন। अभी ये राहुल बाबा आए थे घुसपैठिया बचाओ यात्रा लेकर। खगड़िया वालों मुझे बताओ, बिहार से घुसपैठिए को तगेड़ देना, हकाल देना चाहिए या नहीं हकालना चाहिए? अरे जोर से बोलो, हकालना चाहिए या नहीं हकालना चाहिए? मतदाता सूची से घुसपैठियों के नाम निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक बार फिर से एनडीए सरकार बना दो, मैं आपको वादा कर कर जाता हूं, एक एक घुसपैठिए को चुन चुन कर बिहार के बाहर भेज दूंगा। एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है, हमारे गरीबों का अनाज छीन रहा है, हमारे मजदूरों की मजदूरी छीन रहा है, और उनको लालू जी को, राहुल जी को
वोट बैंक दिखाई पड़ती है। एक बात कान खोलकर सुन लो राहुल बाबा, जितनी घुसपैठिया बचाओ रैली निकालनी है निकालो, आप घुसपैठिए को बचा नहीं सकते, बचा नहीं सकते। অমিত শাহর কথা আপনারা শুনলেন। আসলে যেটা হয়েছে পুরো ব্যাপারটা গুলিয়ে গিয়েছে। এই মুহূর্তে নীতিশ কুমার শুধু পরাজয়ের ভয় পাচ্ছেন না, তার সঙ্গী বিজেপি যারা একদম হিন্দুত্বের ধ্বজাধারী, তারা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে নীতিশ কুমারকে আমরা সরিয়ে দেবো, ঠিক করেছি ঠিকই, কিন্তু নীতিশ কুমার চলে গেলে যে 5-6%, 7% মুসলিম ভোট আসে সেটাও আসবে না। যে কারণে অদ্ভুতভাবে নীতিশ কুমার ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে বিগত 20 বছর ধরে তিনি কিভাবে বিহারের মুসলিমদের জন্য প্রচুর কাজ করেছেন। অবস্থান বানিয়েছেন, মাদ্রাসার টিচারদের পার্মানেন্ট করেছেন, মাদ্রাসা বানিয়েছেন, আরও বহুবিধ। একদিকে গিরিরাজ সিং বলছেন নিমক হারাম, আর উল্টো দিক থেকে নীতিশ কুমার বলছে মুসলিমদের জন্য কাজ করেছি। কি অদ্ভুত ব্যাপার না? ঠিক এই পরিস্থিতিতে সংবিধানকে সম্বল করে ছট পুজোর ঠিক হয়ে গেল, এরপরেই নামছেন রাহুল গান্ধী। অর্থাৎ 7টি সিটে মহাগঠবন্ধনদের নিজেদের মধ্যে লড়ালড়ি বা ফ্রেন্ডলি ফাইট হলেও মহাগঠবন্ধন মাঝখানে যে একটুখানি ছাড়া ভাব, ছন্ন ছাড়া টাইপের দেখাচ্ছিল, সেই অবস্থা থেকে পুরোপুরি নিজেকে গুটিয়ে নিতে পেরেছে এবং শক্তিশালী করেছে, কম্প্যাক্ট করেছে। অন্য দিক থেকে বিজেপির ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরী, যার বিরুদ্ধে বারবার অভিযোগ করছিলেন প্রশান্ত কিশোর যে ক্লাস 7 পাস, ক্লাস 10 পাস, শিক্ষাগত জালিয়াত করেছেন, জেল কেটেছেন, তাকে কিছুটা সরিয়ে দিয়ে মঙ্গল পাণ্ডে, যিনি 2014 যখন নরেন্দ্র মোদী প্রথমবার প্রাইম মিনিস্টার পোস্টে লড়ছেন, ওই সময় বিহার বিজেপির প্রদেশ অধ্যক্ষ ছিলেন, সভাপতি ছিলেন এবং এখন স্বাস্থ্যমন্ত্রী, তিনি এমএলসি, তাকে ভোটে দাঁড় করিয়েছেন। অর্থাৎ বিজেপি প্ল্যান বি চিফ মিনিস্টার পোস্ট কিন্তু রেডি রাখছেন। এবং মঙ্গল পাণ্ডে অনেক করিতকর্মা লোক, তিনি আরএসএস এর লোক, পুরনো লোক। আরএসএস এর লোক ছাড়া সাধারণত বিহারের গদিতে যদি কাউকে বিকল্প চিফ মিনিস্টার বসাতেও হয়, বিজেপি কিন্তু মঙ্গল পাণ্ডেকে সেখানে তুলে ধরছে। ঠিক এই অবস্থাতেই আজকে বিহারের ইলেকশনে ভীষণভাবে জাত ব্যবস্থা, প্রতিটা দল কোন জাতের কতজনকে টিকিট দিয়েছে সেটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে। এবং বিহারের অবস্থা কত খারাপ দেখুন, কালকে ছট পুজো গেল, তার মধ্যে 6টি বাচ্চা জলে ডুবে মৃত্যু হয়েছে, আরও একাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিহারে কিছু কিছু বড় রাস্তা হয়েছে ঠিকই, আইন শৃঙ্খলার কিছু সুধার হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীকালে বিগত 1 বছর ধরে যে পরিমাণে ক্রাইম বেড়েছে সেটা অত্যন্ত আশঙ্কার। এবং এই যে পরিবর্তনের যে চাহাত, 20 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, সেটা কি শুধুমাত্র হিন্দুত্ব দিয়ে বিজেপি কাউন্টার করতে পারবে না, এটা পরিষ্কার বুঝতে পেরে গেছে। কিন্তু তা সত্ত্বেও এখনো কিন্তু তারা না অমিত শাহ না নরেন্দ্র মোদী চিফ মিনিস্টারের নাম কিন্তু কিছুতেই ঘোষণা করেননি একটাই কারণে, তাদের মাথায় কিন্তু রয়েছে নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে, চিরাগ পাসওয়ানের সমর্থন নিয়ে বা জেডিইউকে ভেঙে দিয়ে ঠিক মহারাষ্ট্রের কায়দায় ইলেকশনের পরে বিজেপি চিফ মিনিস্টার করার। আর ঠিক এইখানেই নীতিশ কুমার তার দাও ঠেলেছেন। এমন কিছু সিট হতে পারে নীতিশ কুমারদের যে কোর ভোটার, নীতিশ কুমারের কৈরি এবং কর্মী, তারা ভোট করে দিতে পারে আরজেডির দিকে, তারা ভোট করে দিতে পারে কংগ্রেসের দিকে, তারা ভোট করে দিতে পারে মুকেশ সাহানির দলের দিকে, তারা ভোট করে দিতে পারে সিপিআইএম এর লিবারেশনের দিকে। সুতরাং বিহারের ইলেকশনে এই মুহূর্তে এমন একটা দোলাচলের মধ্যে রয়েছে যেখানে পাল্লা পেন্ডুলামের মতো দুলছে। ঠিক মহাগঠবন্ধনের মিটিংয়ের আগে অশোক গেহলতের দৌড়তে মনে হচ্ছিল যে আর এবার বোধহয় তেজস্বী গোল করতে পারবে না, কিন্তু হঠাৎ করেই মনে হচ্ছে যেন গোল লাইনের খুব কাছাকাছি তেজস্বী চলে এসছে। আমরা বিহারের ইলেকশনের প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে নজর রাখব এবং নিয়মিত আপনাদেরকে আপডেট দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। নমস্কার।